আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী তিনি ভারতের যে পশ্চিমবঙ্গ, তার রাজধানী কলকাতা, তার আশেপাশের যে নাসিরনগর এলাকা রয়েছেন, সেই নাসিরনগর এলাকার একটি নির্বাচনী জনসভাতে বক্তব্য দিয়েছেন। এবং সেই বক্তব্যে তিনি যেভাবে বাঙালির বিরুদ্ধে, বাংলা ভাষার বিরুদ্ধে এবং বাংলা দেশের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, আপাত দৃষ্টিতে এটি তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার যে একটি রাজনৈতিক স্ট্যান্ড সেটা মনে হলেও এটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে ভারতের যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের মনোভাব বাংলাদেশের ব্যাপারে কতটা জঘন্য, কতটা ধ্বংসাত্মক এবং কতটা নির্মম এবং নিষ্ঠুর, সেটি তার সেই বক্তব্যে ফুটে উঠেছে। আমি জনাব নরেন্দ্র মোদীর সেই ভাষণটি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি এবং সেই ভাষণের প্রতিক্রিয়াতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনেছি। সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে আসাম, সেখানে আসাম এবং ত্রিপুরা, এখানে নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক দল বিজেপি, তারা সেখানে অতীতের যে কোনো সময় আসছে ভালো করেছে, অর্থাৎ সেখানে বিজেপির শাসন চালু হয়েছে। কিন্তু স্বাধীন ভারতের রাজনীতিতে সবসময় বাংলা মানে পশ্চিমবঙ্গ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পশ্চিমবঙ্গের কারণে যাকে বলা হয় পুরো রাজনীতি বারবারই উলটপালট হয়েছে। কখনো যাকে বলা হয় রাজনীতিবিদদের দ্বারা, কখনো শিল্প সাহিত্যিক কবিদের দ্বারা, কখনো ব্যবসায়ীদের দ্বারা পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে। একসময় ডাক্তার বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, এরপরে তারও আগে মাওলানা আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, এরপরে সর্বশেষ যে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, এই সমস্ত দিকপাল ছাড়াও শরৎ বসু, তারপর বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, অসংখ্য লোক মানে যারা সর্বভারতীয় রাজনীতিতে এতটা দিকপাল হয়ে আছেন যে তাদের সমপর্যায়ের রাজনীতিবিদ আসলে তৈরি হয়নি। কবি, সাহিত্যিক, সব ক্ষেত্রে মানে আমরা যেমন আমাদের বাংলাদেশে যেমন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, ভারতের জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রনাথের, বাড়ি কোথায়? এই কলকাতাতে। আবার তিনি বিয়ে করেছেন কোথায়? যশোরে, আমাদের এই জায়গাতে। তো ভারতের যারা রাজনীতি করেছেন প্রথম থেকেই তারা বাংলাকে সবসময় ভয় পেয়েছেন। অর্থাৎ বাংলা যখন একত্র থেকে গেছে তার সঙ্গে সঙ্গে বিহার এবং উড়িষ্যা অটোমেটিক চলে এসেছে। আসাম এবং ত্রিপুরা সেখানে বাংলার করদ রাজ্যে পরিণত হয়েছে। তো এখন একটু ম্যাপের দিকে তাকান তো, যে বাংলাদেশের ভূখণ্ড, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, তারপরে আসাম, উড়িষ্যা, এই যে অঞ্চলটি হাজার হাজার বছর ধরে একত্রে ছিল এবং এই অঞ্চলটি দিল্লির মানে এখানে যত বেশি ঐক্যবদ্ধ হয়েছে দিল্লির সিংহাসন তারা নিয়ন্ত্রণ করেছে। সেটা পালদের আমল বলেন, সেনদের আমল বলেন, শশাঙ্কের জমানা বলেন, হর্ষবর্ধনের জমানা বলেন, সব সময়টাতে এমনকি বাংলা, বিহার, উড়িষ্যা সেই মুর্শিদ কুলি খান থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এই পুরো সময়টি বাংলা থেকে দিল্লি নিয়ন্ত্রিত হয়েছে। এমনকি ভারত ইংরেজ শাসনের যে বুনিয়াদ কোত্থেকে হয়েছে? এই বাংলা থেকে। তারাই বাংলা, বিহার, উড়িষ্যা নবাবকে পরাজিত করে এই প্রথম কলকাতাতে তাদের রাজধানী স্থাপন করেছে এবং একেবারে শেষ 1905 সন বা 11 সনের দিকে সেই তারা বঙ্গভঙ্গ করতে বাধ্য হয়েছে। এর কারণ হলো তারা দেখলো যে এই বাংলাই তাদের যাকে বলা হয় মানে পতনের মূল কারণ। মমতা ব্যানার্জি তার বক্তব্যে বলেছিলেন যে এই বাংলা সম্পর্কে ইংরেজদের যে ভয় ছিল, পুরো ইংরেজ জমানাতে তারা মোট 7 লক্ষ কয়েদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারা নির্বাসিত করেছিল এবং তার টোটাল লিস্ট
মমতা ব্যানার্জি সেখান থেকে নিয়ে এসেছে। ভারতবর্ষের অন্য কোনো জায়গা থেকে এর কাছাকাছি, মানে যত লোক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্বাসিত হয়েছিলেন তার 90% বাংলার আর 10% মাত্র পাঞ্জাবের। এই যে বিপ্লবী, এই বিপ্লবীদের কারণে কি হলো, ইংরেজরা বাংলাকে দুই ভাগে বিভক্ত করেছে, আর তারা পাঞ্জাবকে দুই ভাগে বিভক্ত করেছে, পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব। পাকিস্তানে যেমন একটা পাঞ্জাব আছে, আবার ভারতের একটা পাঞ্জাব আছে। ফলে এই দুটো পাঞ্জাব যখন একত্র থেকেছে তখন তারাও দিল্লিকে ডমিনেট করেছে, কিন্তু বাংলার মতো এতটা করতে পারেনি কখনো। এই জন্য সেই আকবরের জমানাতে, তার আগে সুলতানি জমানাতে, মানে সেই কুতুবুদ্দিন আইবেক থেকে শুরু করে মুঘলদের আসার পূর্ব পর্যন্ত যে জমানাটা, সেই প্রায় 400 বছর, এটিকে সুলতানি জমানা বলা হয়। এই সুলতানি জমানাতেও এই বাংলাকে, মানে দিল্লির যারা প্রভু ছিলেন তারা এই বাংলাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। কখনো তারা 12 ভূঁইয়া বানিয়েছেন, কখনো বাংলা বিহার উড়িষ্যা করেছেন, কখনো ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে গেছেন, সব এলোমেলো করে দিয়েছেন। আর সর্বশেষ যেটা যাকে বলা হয় যে ইংরেজরা যেটা করেছে সেটার উপর কিন্তু ভারত আছে। এখন ভারত কিন্তু বাংলাদেশটা দখল করতে চাচ্ছে না, কেননা ভারত যদি বাংলাদেশ দখল করতে চাইতো 71 সনে কিন্তু তারা সেটা করতে পারতো উইদিন 1 মিনিট। এটা কোনো ব্যাপারই ছিল না। 16 ডিসেম্বরে তারা সেটা করে নিতে পারতো, একীভূত করে নিতে পারতো। টু শব্দ, আমরা যেখানে এখন একজন সার্জিস হাসনাতের ভয়ে সকাল বিকাল ফিট পড়ছি, আমরা এখন যেখানে জামাতের বা শিবিরের একজন লোক ধমক দিলে আমাদের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, আমরা হা করে থাকছি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার প্রেস সেক্রেটারি যদি আমাদের দিকে একটু হালকা করে চোখ মারে, জাস্ট একটা চোখ টিপ মারে, আমাদের জীবনে কিয়ামত ঘটে যাবে। এই হলো আমাদের সাহস শক্তি। এই একই অবস্থা আমরা শেখ হাসিনার জমানাতে আমরা তাকে ভয় পেয়েছি, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ভয় পেয়ে আমরা রীতিমতো একেবারে টয়লেট করে দিয়েছি। তার আগে আমরা হাওয়া ভবনকে ভয় পেয়েছি, হাওয়া ভবনের আগে আমরা সেই শেখ হাসিনাকে ভয় পেয়েছি, শেখ হাসিনার আগে আমরা এরশাদকে ভয় পেয়েছি, এরশাদের আগে, মানে আমরা ভয় পাইনি কাকে বলেন তো? ওই সিংহাসনে যে বসেছে তাদের কাকে আমরা ভয় পাইনি? আমরা খালি আল্লাহকে ভয় পাইনি আর নিজেকে ভয় পাইনি, নিজের বিবেককে ভয় পাইনি। এছাড়া পৃথিবীর সবাইকে আমরা ভয় পেয়েছি। আমরা পর্তুগিজদেরকে ভয় পেয়েছি, আমরা মানে ফ্রান্সকে ভয় পেয়েছি, ওলন্দাজদের ভয় পেয়েছি, আফগানিস্তানে যারা আসছে তাদেরকে ভয় পেয়েছি, ভারতের গুজরাট থেকে যারা আসছে তাদেরকে ভয় পেয়েছি, তুরস্ক তার্কি থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার এসেছেন তাকে ভয় পেয়েছি, কাকে ভয় না পেয়েছি? কিন্তু যেই জিনিসটি হলো সেটা হলো সেই দিক থেকে 1971 সালে ভারতের যে বাহিনী তাকে আমাদের ভয় না পাওয়ার কোনো রিজন ছিল না। দেয়ার ইজ নো রিজন। আমরা সেই 71 সনের শীতে আমাদের সাহস বাড়ার কথা না, এখন আমাদের তো অনেক সাহস এখন বেড়ে গেছে, এখন প্রযুক্তি আছে, ওটা আছে, ওটা আছে, আমরা ক্যান্টনমেন্ট মানে পুড়িয়ে দিতে চাচ্ছি, দখল করতে চাচ্ছি। এই সাহসের মধ্যে যার যার অবস্থান থেকে আমরা কিভাবে আমাদের হাত পা কাঁপছে, ঠ্যাং কাঁপছে। আমার কাছে মনে হচ্ছে যে যারা এই মুহূর্তে যত বেশি গলা কাঁপাচ্ছে, বড় কথা বলছে, তাদের ঠ্যাং বা পা তত বেশি থরথর করে কাঁপছে। তো এই কম্পনটি কি পর্যায়ে ছিল 1971 সনে, ওটা যারা 71 সনে ছিলেন তারা বুঝতে পারবেন। আমরা গ্রামে ছিলাম, তো ওই সময়টাতে গ্রামের মানুষের যে কি পরিমাণ ভয় ছিল, আপনি এগুলো বললে হাসতে হাসতে আপনার মরে যাবেন। অনেকে ধরুন পাট খেতে বসে পায়খানা করছে, হঠাৎ করে খবর এলো মিলিটারি আসছে। মিলিটারি আসছে এই কথা শুনে সে যে কি করতেছিল এটা ভুলে গিয়ে সে যে দৌড় দিছে, দৌড় দেওয়ার সময় না আছে গামছা, না আছে কাপড়, ক্ষেত থেকে বের হওয়ার পর বুড়ার সারা শরীরে দেখা গেল পায়খানা লেগে আছে। এইরকম ঘটনা। অথচ মিলিটারি তখন ফরিদপুর জেলাতেই আসেনি, ফরিদপুর জেলার কোথাও মিলিটারি ক্যাম্প ছিল না। আর সদরপুরে আমি যে গ্রাম, সেই গ্রামে মিলিটারির ভয়ে এই ঘটনাগুলো ঘটেছে। অনেক মহিলার কি বলবো, আল্লাহ মাফ করে থাক, তবা তবা আস্তাগফিরুল্লাহ, প্রেগন্যান্ট যারা ছিলেন কি যে হয়ে গেছে আপনি বলতে পারবেন না। এই যখন বাঙালি পালাতে গেছে, ধরেন আমাদের বাড়ি থেকে পাশের বাড়ি ছিল এক রাজাকারের মোল্লা বাড়ি,
এখন আমাদের বাড়ি থেকে এই মোল্লা বাড়ি সব মহিলারা গিয়ে পালালো, 400-500 মহিলা। বলেন তো এটা কোনো বুদ্ধিমানের কাজ? যে আলাদা আলাদা বিভিন্ন জায়গাতে পালালে সেটা আলাদা হতো, এক মোল্লা বাড়িতে গিয়ে এই মানে 2 দিন 3 দিন পর পরে মিলিটারি আসবে, পুরুষেরা যেত সব ক্ষেত খামারে, আর মহিলারা গিয়ে ওই মোল্লা বাড়িতে গিয়ে পালাতো। এই হলো বাস্তবতা, বাঙালির সাহস। তো সেই সাহসটি 71 সনে যদি এই অবস্থা থাকে, আর এখন যদি এই অবস্থা থাকে, তাহলে বোঝার চেষ্টা করুন যে 71 সনে দিল্লি যদি চাইতো কি করতে পারতো, কিন্তু কেন করেনি? করেনি এই কারণে যে এই বাংলা, বিহার, উড়িষ্যার আবার এক হয়ে যাবে এবং এক হয়ে দিল্লি দখল করে ফেলবে, রাজনৈতিকভাবে দিল্লি দখল করে ফেলবে। এখন যেভাবে ধরুন একছত্রভাবে শিবাজি, ওই যে দিল্লিতে মানে বলে না যে শিবাজি রাও, সেই শিবাজি, তো সেই শিবাজির যারা বংশধর মতাদর্শের সৈনিক, এরাই কিন্তু সেই সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতের মুক্তিযুদ্ধের সময় বল্লভভাই প্যাটেলের শিষ্যই কিন্তু নরেন্দ্র মোদী। মানে এই গুজরাট কেন্দ্রিক যে আধিপত্য, এই আমরা 47 সন থেকে দেখেছি, এর আগ পর্যন্ত পুরোটাই ছিল কিন্তু কলকাতা কেন্দ্রিক। পুরো সময়টা হাজার হাজার বছর ধরে কলকাতা কেন্দ্রিক ছিল। আর এর বাইরে দিল্লিতে যারা দেখতেন তারা ওই বিদেশ থেকে আসতেন, আর তারা মানে আশেপাশে যে মধ্যপ্রদেশ আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং এই যে রাজস্থান, সেই রাজস্থানের যারা রাজপুরুষ রাজনীতিবিদ তাদেরকে নিজেদের কবজায় রাখতেন। এর বাইরে কোনো রাজনীতি ছিল না, সেখানে কোনো রাজনীতি ছিল না। বাংলা সবসময় স্বাধীন, এখান থেকে টাকা যেত, এখানে তাদের বারবার যুদ্ধ করতে হতো। তো 71 সনে তাদের যে ভয় ছিল যে বাংলা যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে দিল্লি দখল করতে পারে, এবং সেই ভয়টি এই জমানাতে এসে মারাত্মক আকার ধারণ করেছে। এর কারণ হলো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে শক্তি, তার যে জনপ্রিয়তা, তার যে সাহস, গত 100 বছরে পশ্চিমবঙ্গে কোনো রাজনীতিবিদ এতটা বাঙালিকে সিমেন্টেড করতে পারেনি। 2 নম্বর হলো যে এই বাংলাদেশের এই ভূখণ্ডটি এখন এই মুহূর্তে ধনের সম্পদ পরিপূর্ণ হয়ে এমন একটা ভার্নারেবল অবস্থায় চলে গেছে, এটাও অতীতে গত 100 বছরে আপনি কখনো দেখবেন না। অর্থাৎ এটাকে হুমায়ুন যেটা বলেছিলেন দোজখপুর জান্নাত, মানে এখানে এখন আজকের দিনে হাজারো সমস্যা আছে, কিন্তু তারপরেও এখানে যে সম্ভাবনাগুলো আছে মাটির নিচে, আকাশে এবং মাটির উপরে, পশু পাখি, কীট পতঙ্গ এবং মানুষ, এদের মধ্যে সম্মিলিত যে প্রাকৃতিক রিসোর্স রয়েছে, আমেরিকার জিহ্বা বের হয়ে আছে এই রিসোর্সগুলো, সম্পদগুলো নেওয়ার জন্য। ভারতের জিহ্বা বের হয়ে আছে, তারপর ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে এমনকি সৌদি আরব, এমনকি তুরস্ক, তারা সবাই এই বাংলার উপরে কর্তৃত্ব দেখাতে চাচ্ছে। তো সেই অবস্থাতে যদি এই যে আমাদের বাংলাদেশে যারা এখন 7 সিস্টার্স দখল করতে হুমকি দিচ্ছেন, এটা আপনার কাছে যত হাস্যকর মনে হতে পারে, নরেন্দ্র মোদীর কাছে এটা হাস্যকর নয়। তিনি এটা খুব সিরিয়াসলি নিয়েছেন। এমনকি দিল্লির যারা কর্তা ব্যক্তি রয়েছেন, কংগ্রেসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, শশী থারুরের মতো যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, তারা সরাসরি হাসনাতের নাম উচ্চারণ করে, মেনশন করে, বা উসমান হাদির নাম মেনশন করে এখন তারা বক্তব্য দিচ্ছেন যে এটা এই শশী থারুরদের নাক এত উঁচু, তারা তো শেখ হাসিনার নাম উচ্চারণ করতে চায় না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে চায় না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শশী থারুর কোনোদিন উচ্চারণ করেছেন, যেখানে তারেক রহমান সাহেবের নামই জানেন কিনা সন্দেহ, এরকম একটা ভাবসাব তারা দেখান। তো সেখানে কতটা দায় ঠেকলে তারা হাসনাত, সার্জিস কিংবা মানে সেই যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার, এদের নাম নিচ্ছেন, ইউনূসের নাম নিচ্ছেন, ঘন ঘন ইউনূসের নাম নিচ্ছেন, ইট মিনস তারা ভয় পাচ্ছেন। এবং সেই ভয়টাকে জয় করার জন্য বিজেপি এখন আসামের মতো, বিহার না ঠিক আসামের মতো, ত্রিপুরার মতো তারা সেখানে মমতা ব্যানার্জিকে পরাজিত করে বিজেপির শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এবং লোভ দেখাচ্ছেন যে আমাদেরকে বিজয়ী করো, দিল্লিতে আমরা যেভাবে কেন্দ্রীয় শাসন চালাচ্ছি তোমাদের এখানে যদি চালাতে পারি তাহলে তোমাদের উন্নয়ন ত্রিপুরার মতো হবে, আসামের মতো হবে। দেখো গত অল্প দিনের মধ্যে সেখানে কিভাবে পাল্টে দিয়েছে, এবং এখন পুরো পশ্চিমবঙ্গ রিফিউজি ক্যাম্পে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে লোকজন আসছে এবং রিফিউজিরা সব কিছু নিয়ন্ত্রণ করছে, এবং আগামী দিনে এই রিফিউজিরাই পশ্চিমবঙ্গ দখল করে ফেলবে। এই হলো তার বক্তব্য।
তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলা নিয়ে তাদের অ্যালার্জিটা কোন পর্যায়ে, এবং সেই অ্যালার্জি থেকে, ভয় থেকে, আতঙ্ক থেকে তারা যদি বড় কোনো দুর্ঘটনা ঘটায়, এবং যেটি এখন বলা হচ্ছে যে তারা ৭১-এর মতো আবার অ্যাকশনে যাবে, তারা আবার সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, তারা আবার সেই যে আমাদের সীমান্তে সৈন্য সমাবেশ আলটিমেটলি তারা করেছে, সামরিক শক্তি বৃদ্ধি করেছে, টহল বৃদ্ধি করেছে, এবং দেখলাম যে অনেক জায়গাতে তারা টহল বৃদ্ধি করেছে যেন অনুপ্রবেশ না ঘটে বাংলাদেশ থেকে। তো এই জিনিসগুলো, লক্ষণগুলো কি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? স্বাভাবিকও মনে হচ্ছে না। এমনকি মমতা ব্যানার্জি তিনি যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এটাও আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।